হ্যালো গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। সো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আমরা লাস্ট দিন কি পড়ছিলাম? লাস্ট দিন যে টপিকটা পড়ছিলাম সেটা ছিল কি? হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, রাইট? হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক? তো আমরা কি পড়েছিলাম? ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে কি পড়েছিলাম? ব্রেকডাউন অফ complex component into simple component, রাইট? অর্থাৎ জটিল যৌগ যখন ভেঙে গিয়ে সরল যৌগে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেই প্রসেসটাকে আমরা কি পড়েছিলাম? সেই প্রসেসটার নাম কি ছিল? ডাইজেশন, ডাইজেস্টিভ সিস্টেম, রাইট? তো এখানে আমরা কি কি স্টেপ পড়েছিলাম একবার রিকল করে নিই আগে ক্লাসেগুলো। সেখানে আমরা কি কি পড়েছিলাম? কতগুলো স্টেপ পড়েছিলাম? দেয়ার আর টোটাল 7 স্টেপস। কি কি ছিল? ইনজেকশন, নেক্সট স্যালিভেশন, নেক্সট প্রোপালশন, নেক্সট ডাইজেশন, নেক্সট অ্যাবজর্পশন, assimilation, and the last one is defecation, right? তো তাহলে কি কি পড়েছিলাম? ইনজেকশন, স্যালিভেশন, প্রপালশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন এন্ড ডেফিকেশন। এখন ইনজেকশন মানে কি পড়েছিলাম? ইনজেকশন মানে হচ্ছে যখন আমরা খাবারটাকে নিচ্ছি, খাবারটাকে গ্রহণ করছি, সেই প্রসেসটা নাম হচ্ছে যখন মুখে খাবারটা নিচ্ছি সেটাকে বলছি আমরা ইনজেকশন। স্যালিভেশন মানে খাবারটা নেওয়ার পর যখন খাবারটার মধ্যে স্যালাইভা মিশে যাচ্ছে সেটাকে বলেছিলাম আমরা কি? স্যালিভেশন। প্রপালশন মানে খাবারটা যখন আমার মুখ থেকে খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে স্টমাকে পৌঁছাচ্ছে সেটাকে আমরা বলেছিলাম কি? প্রপালশন। ডাইজেশন মানে পাকস্থলীতে গিয়ে যে খাবারটা ডাইজেস্ট হচ্ছে, কমপ্লেক্স যৌগটা ভেঙে গিয়ে সিম্পল যৌগে রূপান্তরিত হচ্ছে সেটাকে আমরা বলেছিলাম কি? ডাইজেশন। অ্যাবজর্পশন মানে সিম্পল কম্পোনেন্টস থেকে যখন আমরা নিউট্রিয়েন্টসগুলো আমার বডিতে অ্যাবজর্ব করে নিচ্ছে সেটাকে আমরা বলেছিলাম কি? অ্যাবজর্পশন। অ্যাসিমিলেশন মানে যখন সেল থেকে সেই অ্যাবজর্পশন মানে অর্থাৎ যে নিউট্রিয়েন্টসটা আমরা পাচ্ছি সেটা যখন সেল থেকে ব্লাডের মধ্যে ঢুকছে সেই প্রসেসটা ছিল আমাদের অ্যাসিমিলেশন। আর লাস্ট হচ্ছে ডেফিকেশন। ডেফিকেশন মিন আর যেটা ওয়েস্টেজ, যেটা কিনা আনডাইজেস্টেড পার্ট, সেটা যখন আমার শরীর থেকে আউটপুট হয়ে যাচ্ছে সেই প্রসেসটা ছিল আমার কি? ডেফিকেশন, ঠিক আছে? তো তারপর আমরা কি পড়েছিলাম? তারপর আমরা বলছিলাম দাঁত। মানুষের দাঁত কি রকম ছিল? মানুষের দাঁতের টাইপটা কি ছিল? মানুষের দাঁত ছিল হচ্ছে ডাইফিওডন্ট, তাই না? ডাইফিওডন্ট টাইপ। ডাইফিওডন্ট টাইপ মানে টুয়াইস ইন এ লাইফ সাইকেল, টুয়াইস ইন এ লাইফ সাইকেল, অর্থাৎ জীবন দশায় জীবন চক্রে দুবার দাঁত গজায়। একটা হচ্ছে কি? একটা বলা হয় মিল্ক টিথ, একটা ছিল কি? একটা ছিল আমার পার্মানেন্ট টিথ। একটা মিল্ক টিথ, একটা পার্মানেন্ট টিথ। এখন যারা ইনফ্যান্ট তাদের ক্ষেত্রে কি ছিল? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। 2 2 4 আগে 5, তো 5 into 4 is equal to 20, অর্থাৎ টোটাল নাম্বার অফ টিথ কত ছিল? 20টা ইনফ্যান্টে। আর যারা অ্যাডাল্টের ক্ষেত্রে কত ছিল? 2 1 2 3, 3 আর 2 5, 7 আগে 8, তো 8 into 4 is equal to 32. টোটাল নাম্বার অফ টিথ অ্যাডাল্টের ক্ষেত্রে কত ছিল? 32 খানা, রাইট? এখন আমরা এর পর থেকে পড়বো, নেক্সট স্টেপ থেকে পড়বো, ঠিক আছে? তো এখন আমরা কোথা থেকে একটু শুরু করবো? এখন আমরা শুরু করবো টাং, জিভ দিয়ে। টাং। তো টাংয়ের ক্ষেত্রে যদি আমি বলি, জিভের ক্ষেত্রে কি হবে? টাঙে কি বর্তমান? টেস্ট বার্ড। কি বর্তমান? টেস্ট বার্ড। টেস্ট বার্ড মানে হচ্ছে স্বাদ করুক। তো আমাদের জিভের অগ্রভাগ দিয়ে আমরা সবসময় সুইট টেস্ট পাই, ঠিক আছে? মিষ্টি স্বাদ। তারপর একটু পেশি পাই হচ্ছে আমরা সল্ট, তারপর শাওয়ার, অ্যান্ড লাস্ট একদম পশ্চাৎ ভাগ দিয়ে পাই কি? বিটার। অর্থাৎ জীবের অগ্রভাগ দিয়ে আমরা কি পাই? সবসময় মিষ্টি স্বাদ পাই। তারপর পাই আমরা কি? সল্ট, নোনতা ভাব স্বাদ। তারপর পাই তেতো, আর সবার লাস্টে টক ভাব, ঠিক আছে? কিন্তু এটা মনে রাখবে, অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স
মডার্ন সায়েন্স এটা বলছে যে মানুষের জিভে এরকম কোনো স্পেসিফিক স্বাদ করক নেই যে শুধুমাত্র অগ্রভাগেই শুধুমাত্র মিষ্টি ভাগ স্বাদ পাবে আর পশ্চাৎভাগে বিটার স্বাদ পাবে। এখন বলছে যে মানুষের টেস্ট বার্ড গুলো সর্বত্র বর্তমান জিভের মধ্যে, এবং প্রত্যেকটা টেস্ট বার্ড দিয়ে প্রত্যেকটা টেস্ট আমরা পাই। অর্থাৎ জিভের অগ্রভাগে যদি আমি মিষ্টি স্বাদ পাই তাহলে অগ্রভাগে আমি তেতো পাই, টকও স্বাদ পাই, আবার সল্টি ভাবটাও পাই। এটা কিন্তু মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে টাঙের মধ্যে কি বর্তমান? টেস্ট বার্ড বর্তমান। টেস্ট বার্ড কি করে? আমাদের স্বাদ নিতে সাহায্য করে। তো জিভের সামনের ভাগ থেকে পাই আমরা সুইট, তারপর পাই সল্ট, তারপর সাওয়ার, আর পশ্চাৎ ভাগ থেকে পাই বিটার। নেক্সট চলে আসি স্যালিভারি গ্ল্যান্ড। নেক্সট পয়েন্ট স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড কি? যেটাকে বলে স্যালাইভা, লালার রস ক্ষরিত হয়, ঠিক আছে? তো স্যালিভারি গ্ল্যান্ডে কি বলতে? স্যালিভারি গ্ল্যান্ডে পিএইচ থাকে কত? পিএইচ থাকে 7.8। মনে রাখবে স্যালিভারি গ্ল্যান্ডে পিএইচ থাকে 7.8। এবং স্যালিভারি গ্ল্যান্ড তিন প্রকারের, একটা হচ্ছে সাবম্যাক্সিলারি, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? প্যারোটিড গ্ল্যান্ড। সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড ক ভাগে বিভক্ত? তিন ভাগে। কি কি? সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড গ্ল্যান্ড। এবার এক্সামে কোশ্চেন আসে যে সবথেকে লার্জেস্ট, সবথেকে বড় স্যালিভারি গ্ল্যান্ডের নাম কি? মনে রাখবে প্যারোটিড গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড, ঠিক আছে? লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি? প্যারোটিড গ্ল্যান্ড। আবার আরেকটা কোশ্চেন আছে এখানে, সেটা হচ্ছে স্নেক, সাপের ক্ষেত্রে যে গ্ল্যান্ড থেকে বিষটা ছাড়ে সেটা কোন গ্ল্যান্ড? মনে রাখবে সেটাও কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডই। সাপের বিষও কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডেই থাকে, ঠিক আছে? আবার আমাদের একটা রোগ হয়, একটা ভাইরাস গঠিত রোগ, সেটার নাম কি? সেটা হচ্ছে মামস ভাইরাস দিয়ে, ঠিক আছে? কি হয়? আমাদের মুখ গাল ভারী হয়ে যায়, ফুলে যায়, খুব ব্যথা যন্ত্রণা হয়। তো মনে রাখবে মামস ভাইরাসটা না কোথায় গিয়ে অ্যাটাক করে? সেটাও আমাদের স্যালিভারি গ্ল্যান্ডে গিয়ে অ্যাটাক করে, এবং স্পেসিফিক্যালি বললে এই প্যারোটিড গ্ল্যান্ডে গিয়ে কিন্তু অ্যাটাকটা করে। তো এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটা অ্যাডিশনাল কোশ্চেন হতেই পারে যে মাউস ভাইরাস কোথায় গিয়ে অ্যাটাক করে? প্যারোটিড গ্ল্যান্ডে। স্নেক যে বিষ, স্নেক পয়জন যে তৈরি হয়, সেটা কোথায় তৈরি হয়? প্যারোটিড গ্ল্যান্ডে। এবং মানুষের ক্ষেত্রে সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড বলে কি হবে? সেটাও হবে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। নেক্সট কি আসবে? নেক্সট আসবে ফ্যারিংস। ফ্যারিংস অ্যান্ড অসিওফেগাস। এখন এই দুটোর কাজ কি? এই দুটোর ডাইজেস্টিভ সিস্টেমে কি কাজ? তো আমি একটা রাফ ড্রয়িং করছি জাস্ট ফর বোঝানোর জন্য। ফ্যারিংস আর অফিওগ্লোসাস এর কাজ কি? এটা হচ্ছে স্টোমাক, এটা আমাদের লাংস, এখানে একটা ঢাকনা মতো থাকে, সেটার নাম হচ্ছে ফ্যারিংস, এখানে থাকে অসিওফেগাস। তো কি হয়? যখন আমরা খাবার খাচ্ছি তখন কি হয়? এয়ারও পাস করছে, ফুড, খাবার আর এয়ার, বাতাস দুটোই আমাদের খাদ্যনালীর মধ্যে দিয়ে কিন্তু পাস হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফুড টিউব। এখন যেটা গল্প সেটা হচ্ছে যখন আমাদের খাবার খাই, খাদ্য গ্রহণ করি, তখন কি হয়? আমাদের গলার নালী এখানে একটা কি থাকে? একটা ঢাকনা মতো থাকে, যেটাকে বলা হয় ফ্যারিংস। তো অনেক সময় কি হয়? দেখবেন খেতে গিয়ে কি আমাদের বিষম লাগে, ঠিক আছে? তখন কি হয়? ভাত, যখন যে আমরা ভাত খাই তাহলে নাক মুখ দিয়ে ভাত বেরিয়ে আসে, ঠিক আছে? নাক দিয়ে অনেক সময় ভাত বেরিয়ে আসে, সেটা কেন হয়? তো যখন আমরা খাবারটা খাই না, তখন খাদ্যনালী দিয়ে খাবারটা ঢুকে যখন এখানে আসে তখন কি হয়? ফ্যারিংসটা অটোমেটিক্যালি ক্লোজ করে যায়। দিয়ে কি হয়? তখন খাবারটা লাংসের মধ্যে না প্রবেশ করে কি হয়? তখন স্টমাকের মধ্যে দিয়ে চলে আসে, অসিওফেগাস হয়ে স্টমাকের মধ্যে চলে আসে। এখন যদি কোনো কারণে যদি ফ্যারিংসটা পুরোপুরি ক্লোজ না হতে পারে, তখন কি হবে? তখন খাবারটা কি করে? তখন অনেক সময় স্টমাকের মধ্যে দিয়ে না ঢুকে আবার লাংসের মধ্যেও চলে আসে, ফুসফুসের মধ্যে চলে আসে, তখন আমরা বিষমটা খাই। আর অনেক সময় কি হয়? তখনই ওই ভাতটা আমার মুখ দিয়ে না বেরিয়ে অনেক সময় নাক দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। এখন এই অসিওফেগাস থাকে না, অসিওফেগাসের কি কাজ? এখানে দুটো চলে, একটা হচ্ছে পেরিস্টলসিস আর একটা হচ্ছে অ্যান্টিপেরিস্টলসিস।
কি জিনিস? পেরিস্টলসিস মানে এই যে খাবারটা খাদ্য গ্রহণ করছি সেটা খাদ্যনালীর মধ্যে দিয়ে ঠেলতে 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 এই যে স্টমাক আমার পাকস্থলিতে নিয়ে আসছে না, এই পদ্ধতিকে বলে পেরিস্টলসিস। এক্সামে কিন্তু কোশ্চেন দেয় খাবার কোন পদ্ধতির মাধ্যমে ফুসফুস স্টমাক মানে আমাদের খাদ্যনালীর মধ্যে প্রবেশ করে, সেটা হচ্ছে পেরিস্টলসিস। তার ঠিক উল্টো অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে অপোজিট, তার ঠিক উল্টো হচ্ছে কি অ্যান্টি পেরিস্টলসিস। এখানে কি হয়? এখানে স্টমাক মানে পাকস্থলী খাবারকে পুশ করতে থাকে ব্যাকে পেছন দিকে ঠেলতে ঠেলতে কি করে খাদ্যনালীর মাধ্যমে মুখের মধ্যে দিয়ে কি করে মাউথের মাধ্যমে খাবার বাইরে বের করে দেয়, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা ভমিটিং বলি, বমি করা বলি। তো বমি করার প্রসেসটা কিছু না, সেটা হচ্ছে অ্যান্টি পেরিস্টলসিস। সেটা বিভিন্ন কারণে হতে পারে, রিজন অনেক কিছু থাকতে পারে, কিন্তু এক্সাম কোশ্চেনটাতে ভমিটিং বমি যে হয় সেই পদ্ধতিটা কোন নাম কি, কোন পদ্ধতির মাধ্যমে হয়? তো মনে রাখবে যখন স্টমাক অর্থাৎ পাকস্থলী থেকে খাবার ব্যাক সাইডে পুশ হতে থাকে এবং খাদ্যনালীর মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, সেই পদ্ধতিকে বলা হয় কি? অ্যান্টি পেরিস্টলসিস। আর তার উল্টো হচ্ছে পেরিস্টলসিস, অর্থাৎ খাদ্যনালীর মধ্যে দিয়ে খাবার যখন স্টমাকে প্রবেশ করছে সেটা হচ্ছে আমার পেরিস্টলসিস পদ্ধতি। এখানে কি কি কাজ করে? এখানে ফ্যারিংস কাজ করে আর অসিওফেগাস কাজ করে। ফ্যারিংসের কাজ কি? যখন খাবারটা আসে তখন ঢাকনাটাকে ক্লোজ করে দেওয়া, যাতে কিনা খাবারটা কোনোভাবে যেন আমার টিউবের মাধ্যমে লাংসে না চলে যায়, খাবারটা যেন আমার স্টমাকেই প্রবেশ করে। এটা গেল আমার কি? ফ্যারিংস অ্যান্ড অসিওফেগাস। ঠিক আছে? নেক্সট পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের স্টমাক, পাকস্থলী। নেক্সট পয়েন্টে যেটা আসবো সেটা আমাদের স্টমাক, পাকস্থলী। তো পাকস্থলী যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কি হবে? পাকস্থলী কি থাকে? গ্যাস্ট্রিক জুস থাকে। ঠিক আছে? কি থাকে? গ্যাস্ট্রিক জুস। তো এই গ্যাস্ট্রিক জুস কি কি দিয়ে তৈরি হয়? গ্যাস্ট্রিক জুসের কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস কি? প্লাস হচ্ছে পেপসিন প্লাস রেনিন। পেপসিন আর রেনিন কি? পেপসিন আর রেনিন বোথ আর এনজাইম, উৎসেচক। এরা কি কাজ করে? এরা প্রোটিন ডাইজেশনে সাহায্য করে, প্রোটিন ডাইজেশন। এক্সামে কোশ্চেন আসে কি? না প্রোটিন ডাইজেশন। প্রোটিন আমরা যে সমস্ত খাবার খাই তাতে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা কোথায় ডাইজেস্ট হয়? উত্তর হবে কি? পাকস্থলী, স্টমাকে। এবং কার্বোহাইড্রেট কোথায় ডাইজেস্ট হয়? কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয় হচ্ছে মাউথে। ঠিক আছে? তো প্রোটিন ডাইজেশনে কোন কোন এনজাইম হেল্প করে এটা এক্সামে কোশ্চেন আসে, হবে হচ্ছে পেপসিন অ্যান্ড রেনিন। তো এই HCl যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? আমাদের কেমিস্ট্রি ল্যাবে থাকে এবং এটা ভীষণ একটা। তো কি করে? এই পেপসিন আর রেনিন যেহেতু উৎসেচক, কি কাজ করে? এনজাইম আমাদের প্রোটিনের ডাইজেশনে সাহায্য করে। আর HCl কি? একটা কেমিক্যাল, এটা ক্ষতিকারক কেমিক্যাল। HCl কি? আমাদের হাতের উপর পড়লে কিন্তু সেখানে কি হয়? সেটা ফুটো হয়ে যায়, আমরা সবাই জানি, এটা আমাদের কেমিস্ট্রি ল্যাবে থাকে স্কুলে, রাইট? তো আমার কোশ্চেনটা হচ্ছে HCl আমাদের বডিতে ঘটিত হচ্ছে, অথচ কোথায় ঘটিত হচ্ছে? স্টমাকে, পাকস্থলীতে। অথচ আমার পাকস্থলী কোনোভাবে কেন ড্যামেজ করছে না? পাকস্থলী ড্যামেজ হওয়ার কথা না, HCl ঘটিত হচ্ছে পাকস্থলীতে। কিন্তু কারণ হচ্ছে কি? HCl কেন ঘটিত হয়? আমাদের খাদ্যকে ডাইজেস্ট করতে কিন্তু সাহায্য করে পরোক্ষভাবে, কিন্তু আমাদের তাহলে পাকস্থলীকে কোনো রকম ড্যামেজ করতে পারে না, তাই না? কারণ HCl ঘটিত হলে কি আমাদের পাকস্থলীর বডিটা, এই যে ওয়ালটা, এটা তো ড্যামেজ হয়ে যাওয়ার কথা, এগুলো তাহলে ফুটো হয়ে যাওয়ার কথা, ফুটো, কিন্তু সেটা হয় না। কেন হয় না? মনে রাখবে আমাদের পাকস্থলীতে একটা লেয়ার বর্তমান, পাকস্থলী ওয়ালে প্রাচীরে একটা লেয়ার বর্তমান, তার নাম আমি লিখে দিয়েছি এখানে, মিউকাস লেয়ার। এই মিউকাস লেয়ার কি করে? মিউকাস লেয়ার HCl কে পাকস্থলীর গা অব্দি যেতে আটকায়। ঠিক আছে? যার জন্য আমাদের কোনো রকম ড্যামেজ বা ক্ষতি হয় না। কিন্তু মনে রাখবে যদি কোনো কারণে কখনো পাকস্থলীর মিউকাসে যদি ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু HCl ডাইরেক্ট আমাদের পাকস্থলীর ওয়ালে চলে আসবে এবং পাকস্থলীকে ক্ষতিগ্রস্ত করবে, যেটাকে আমরা বলে থাকি চলতি ভাষায় অনেক সময় শুনে থাকবে পেপটিক আলসার হয়েছে। ঠিক আছে? পেপটিক আলসার বলে। তো এই পেপটিক আলসার কিছুই না, এই HCl যখন আমাদের মিউকাস লেয়ারকে ভেদ করে পাকস্থলীর গায়ে চলে যায় এবং পাকস্থলীর গায়ে ফুটো ছিদ্র তৈরি করে ফেলে, সেটাকে বলা হয় পেপটিক আলসার, যেটা কিনা আমরা প্রত্যেকে কম বেশি কিন্তু শুনে থেকেছি। তো এখান থেকে কি কি কোশ্চেন আসে? এখান থেকে কোশ্চেন আসে গ্যাস্ট্রিক জুস কোথা থেকে ক্ষরিত হয়, গ্যাস্ট্রিক জুসের কম্পোজিশন কি, ওয়াটার, HCl, পেপসিন অ্যান্ড রেনিন। আচ্ছা, আমাদের পাকস্থলী থেকে ক্ষরিত হয় এমন দুটি উৎসেচকের নাম বলো, পেপসিন আর রেনিন। আর যদি একটা কেমিক্যাল কম্পোনেন্ট বলে তাহলে হবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেপসিন আর রেনিন কিসে সাহায্য করে? প্রোটিন ডাইজেশনে সাহায্য করে, রাইট? এবং
এসিএল ক্ষতি হওয়া সত্ত্বেও আমাদের পাকস্থলীতে কোনো ড্যামেজ কেন হয় না, ক্ষতি কেন হয় না? অ্যান্সার হবে হচ্ছে মিউকাস। মিউকাস লেয়ার বর্তমান থেকে এই মিউকাস লেয়ার কি করে, এসিএলকে পাকস্থলীর প্রাচীর গা অবধি যেতে আটকায়, ফলে কি হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু যদি কখনো এই মিউকাস লেয়ারকে ভেদ করে এসিএল ঢুকে যায়, তখনই হচ্ছে আমাদের পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই রোগটার নাম হচ্ছে পেপটিক আলসার। এটাও কিন্তু এক্সামে কোশ্চেনের তৈরি হয়। নেক্সট চলে আসবো স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনখানা ভাগ ছিল, ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, তাই তো? ইলিয়াম। তো এটা কি হয়, তো এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে মনে রাখবে লেন্থ কিন্তু স্মল ইন্টেস্টাইনে বড় হয়, কিন্তু ব্রেথ হয়ে যায় ছোট। ঠিক আছে, লেন্থে বড়, লেন্থে লম্বা হয়, কিন্তু ব্রেথে হয়ে যায় শর্ট, ছোট। এখন এটা যদি স্মল ইন্টেস্টাইনের পার্ট ধরি, তাহলে এখানে হচ্ছে আমার ডিওডেনাম, এই পোর্শনে থাকে উপরে অগ্রভাগে থাকে ডিওডেনাম, তারপর মিডিল পোর্শনে জেজুনাম, এবং লোয়ার পোর্শন লাস্ট দিকে চলে আসে কি আমার ইলিয়াম। আর মনে রাখবে ইলিয়ামে কিন্তু একটা ঝিল্লি বর্তমান থাকে, তাকে কি বলে, তাকে বলা হয় ভিল্লি, VILLI, ভিল্লি। এক্সাম কোশ্চেন আছে, ভিল্লি পর্দা মানুষের শরীরে ভিল্লি পর্দা কোথায় বর্তমান, কোন অঙ্গে বর্তমান? তো ওটা অ্যান্সার হবে কি স্মল ইন্টেস্টাইন, স্পেসিফিক্যালি বললে কি হবে ইলিয়ামে। তো এই ডাইজেস্টেড খাবারটা যখন পাকস্থলীতে ডাইজেস্ট হয়ে যায়, তখন কি হয়, তখন ডাইজেস্টেড খাবারটা চলে আসে আমার ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়ামের মধ্যে দিয়ে চলে আসে। এখানে কি হয়, এখানে হচ্ছে আমার ওই খাবার থেকে নিউট্রিশন আপটেকটা হয়, নিউট্রিশনগুলোকে গ্রহণ করে শুধু। এখন এর মধ্যে দিয়ে পাস করার পর চলে আসে কোথায়, এর মধ্যে দিয়ে পাস করার পর চলে আসে আমার লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন চলে আসলো। এবং লার্জ ইন্টেস্টাইনে আবার তিনখানা ভাগ ছিল, আমি পড়েছিলাম, তাই তো? একটা হচ্ছে সিকাম, একটাকে বলা হয় কোলন, একটা কি বলা হয় রেকটাম। সিকাম, কোলন আর রেকটাম। তো এই সিকামে যদি এখন স্পেসিফিক্যালি বলি, সিকামের কাজ কি, সিকাম কি করে? সিকাম অ্যাকচুয়ালি কানেক্টিভিটি তৈরি করে, কানেক্টিভিটি তৈরি করে কার কার মধ্যে, বিটুইন স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। অর্থাৎ ক্ষুদ্রান্ত আর বৃহদান্তের মধ্যে সে সংযোগ স্থাপন করে, সেটার নাম হচ্ছে সিকাম। কোলন কি করে? কোলনের আবার তিনটে ভাগ, একটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন, একটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন, একটাকে বলা হয় কি ট্রান্সভার্স কোলন। অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলন। তো কোলন কি করে, মনে রাখবে কোলন কি করে, কোলন আমাদের সাহায্য করে কিসের, অ্যাবজর্পশন অফ ওয়াটার, জলের শোষণে সাহায্য করে। আমরা যে জল খেয়ে থাকি না, সেই জলের কি করে, শোষণে সাহায্য করে কে, কোলন। আচ্ছা, কোলনের কি হয়, কোলনের মধ্যে অনেক সময় ইনফেকশন হয়, কোলনে কি হয়, ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন কারণে কি হয়, কোলনে অনেক সময় ইনফেকশন হয়। তো তখন কি হয়, আমাদের যে লুজ মোশন হয় না, সেটা কিন্তু মনে রাখতে হবে এই কোলনে যখনই কোনোভাবে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে, তখনই আমাদের লুজ মোশন হয়। এবং এই কোলনে একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, তার নাম হচ্ছে ইকোলাই। ইকোলাই ফুল ফর্ম হচ্ছে এসকেরিয়া কোলাই। এই ইকোলাই একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় থাকে আবার অনেক সময় গুড ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া। তো এ কি করে, এও কিন্তু আমাদের পরোক্ষভাবে ডাইজেস্টিভ পার্টে কিন্তু হেল্প করে থাকে ইকোলাই। তো ওরা এক্সাম কোশ্চেন হয় ইকোলাই কোথায় থাকে, ইকোলাই থাকে আমাদের কোলনে, বা অনেক সময় এক্সামে কোশ্চেন করে যে আমাদের একটা গুড ব্যাকটেরিয়া, আমাদের শরীরে বর্তমানে একটা বেনিফিশিয়াল একটা গুড ব্যাকটেরিয়া, একটা সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম বলো, উত্তরটা হচ্ছে ইকোলাই। ঠিক আছে, আর কি বর্তমান আর হচ্ছে রেকটাম। রেকটাম কি করে, রেকটাম আর কিছু নয়, রেকটাম হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, মানে মাউথ থেকে শুরু হয়েছিল শেষ হয়েছে কি রেকটামে, লাস্ট ক্লাসে পড়েছিলাম। তো রেকটামের মাধ্যমে কি হয়, আনডাইজেস্টেড যে খাবারগুলো আছে, অর্থাৎ অপাচিত বা অর্ধপাচিত যে খাবারগুলো আছে, সেগুলো আমার বডি থেকে কি হয়, আউটপুট হয়ে যায়। তাহলে বোঝা গেল, তাহলে লার্জ ইন্টেস্টাইন কি কি ভাগ ছিল, সিকাম, কোলন আর রেকটাম। স্মলের কি কি আছে, ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম।
ব্যাকটেরিয়া বর্তমান বেনিফিশিয়াল, সেটা হচ্ছে ইকোলাই, সেটা কোথায় বর্তমান? কোলনে বর্তমান। কোলনে কি থাকে? কোলনের তিনটে ভাগ কি? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, ট্রান্সভার্স। কোলনের কাজ কি? অ্যাবজর্পশন অফ ওয়াটার, জলের বিশোষণে সাহায্য করে। আর লার্জ ইন্টেস্টাইন আর স্মল অর্থাৎ ক্ষুদ্রান্ত আর বৃহদান্তের মধ্যে সংযোগ স্থাপন হিসেবে কে কাজ করে? সিকাম কাজ করে। ঠিক আছে? আচ্ছা, একটা পয়েন্ট আরেকটা বলে দিই, সেটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? অ্যাপেন্ডিক্সটা কি? অ্যাপেন্ডিক্সটা হচ্ছে ঠিক আমাদের এখানে লার্জ ইন্টেস্টাইনের রেকটামের ঠিক ওপর বর্তমান থাকে। অ্যাপেন্ডিক্সটা একটা পাউচের মতো, একটা থলির মতো অঙ্গ। ঠিক আছে? অ্যাপেন্ডিক্সের ফাংশন কি? এক্সামিনেশনে কোশ্চেন দেয়, ফাংশন কি অ্যাপেন্ডিক্সের ফাংশন? লিখে রাখবে নীল। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্সের কিন্তু কোনো ফাংশন নেই, জিরো। তো অ্যাপেন্ডিক্সে কি হয়, মানে কেন আমি পড়াচ্ছি এটা? অনেক সময় কি হয়, যখন ডাইজেস্টেড খাবারটা, যেটা আনডাইজেস্টেড খাবারটা, যেটা কিনা আমাদের শরীরে অর্ধপাচিত বা পাচিত হয় না, সেই খাবারটা কি হয়, সিকাম কোলন হয়ে রেকটামের মাধ্যমে দেহের বাইরে আউটপুট না হয়ে, দেহের বাইরে নির্গত না হয়ে কি হয়, সেটা চলে আসে আমার অ্যাপেন্ডিক্সে। অ্যাপেন্ডিক্সে প্রবেশ করে। ফলে কি হয়, অ্যাপেন্ডিক্স ধীরে ধীরে ফুলতে থাকে, লার্জ হতে থাকে। আর ধীরে ধীরে খাবারটা জমা হয়, দিয়ে এটা কি হয়, এটা এনলার্জ হতে থাকে, বাড়তে থাকে। এবং সেই সময় শুরু হয় কি, সেই সময় শুরু হয় অ্যাপেন্ডিক্স পেইন। ঠিক আছে? কি হয়? অ্যাপেন্ডিক্স পেইন, যেটাকে আমরা বলে থাকি অ্যাপেন্ডিক্স আলসার অনেক সময়। এবং তখন আমরা কি করি, তখন আমরা ডাক্তারের কাছে যাই, পেট ব্যথা করছে প্রচন্ড, ডাক্তারবাবু তখন কি বলেন, ডাক্তারবাবু তখন বলে কি অ্যাপেন্ডিক্সের সার্জারি করতে হবে, বা কি করতে হবে, অ্যাপেন্ডিক্সটা বডি থেকে কাটতে হবে। তখন কি হয়, ডাক্তারবাবু অ্যাপেন্ডিক্সটা শরীর থেকে কেটে বের করে দেন। বুঝা গেল? তাহলে অ্যাপেন্ডিক্সের কাজ কি? নো ফাংশন। নো ফাংশন, ফাংশন করে না। এটা আমার শরীরের একটা এক্সট্রা পার্ট, এক্সট্রা অর্গান, যেটা কিনা ডাইজেস্টিভ সিস্টেম পার্টের সাথে যুক্ত থাকে, কিন্তু তার কোনো ফাংশন থাকে না। অ্যাপেন্ডিক্সে কি হয়, অ্যাপেন্ডিক্সের মধ্যে অপাচিত খাবারটা অনেক সময় জমে যায়, ফলে কি সেখানে একটা ব্যথা যন্ত্রণা শুরু হয়। তখন ডাক্তারবাবু কি করেন, অ্যাপেন্ডিক্সটাকে সার্জারি করে কেটে আমাদের শরীর থেকে বাদ দিয়ে দেন। তারপরেও কিন্তু আমাদের কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। সো এইগুলো ছিল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের। আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম টাং পড়লাম, ঠিক আছে? তারপর পড়লাম কি, তারপর পড়লাম আমরা ফ্যারিংস অ্যান্ড অসিওফেগাস, তাদের কাজগুলো কি কি আমরা জানলাম। তারপর চলে গেল স্টম্যাক, পাকস্থলীতে কি কি ক্ষয়িত হয়, সেখানে কি এনজাইমস আছে, কোনটার কি কাজ, প্রোটিন ডাইজেশন করতে হয় সেটা আমরা জানলাম। তারপর চলে গেল ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, অ্যান্ড দ্য লাস্ট পোর্শন ছিল কি অ্যাপেন্ডিক্স। সো গাইস, আজকে আমাদের ক্লাসে এইটুকুই ছিল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, আমাদের এফোর্টগুলো যদি তোমাদের কাজে লাগে, তোমাদের যদি মনে হয় তোমরা এখানে থেকে উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই আমাদের CES অ্যাপটাকে তোমরা ডাউনলোড করবে। সেখানে আমরা প্রচুর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, এবং প্রচুর পরিমাণ তোমাদের প্র্যাকটিস সেট সেখানে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে কন্টেন্ট থেকে তোমরা তোমাদের টপিক বুঝবে, তোমাদের ডাউট ক্লিয়ার করবে, এবং তারপর কি করবে, সেখানে গিয়ে এক্সামগুলো দেবে এবং নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে গাইস। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।